দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। ডেল্টা ফার্মা লিমিটেড নিবেদিত ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এর ১১৩তম পর্বে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে, যা দেখছেন সরাসরি রাজ টিভির পর্দায়। দর্শক, আমাদের আজকের আয়োজনটি আয়োজিত হয়েছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা, এবং আমরা কথা বলবো গাউট বাত নিয়ে। গাউট বাত রোগ এবং তার সঠিক চিকিৎসা, এই বিষয়বস্তুকে সামনে রেখে আজকের আলোচনাটি দর্শক আয়োজিত হয়েছে। এবং এই আয়োজন থেকে যদি কিছু জেনে নিতে চান গাউট বাত সম্পর্কে, আমাদের লাইভ চলাকালীন সময়ে আপনার বয়স, নাম এবং আপনার সমস্যার কথা বিস্তারিত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। গাউট বাত রোগ এবং তার সঠিক চিকিৎসা নিয়ে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব যার কাছ থেকে, আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যিনি আছেন ডাক্তার মোহাম্মদ সোহাইব মোমেন মজুমদার স্যার। তিনি এমবিবিএস এফসিপিএস মেডিসিন, এমডি রিউমাটোলজি এফএসিপি মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি স্পেশালিস্ট, ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে। স্যার কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? স্যার আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার আপনার ব্যস্ততার মাঝেও আপনি আমাদের জন্য সময় বের করেছেন, আমার দর্শকদের জন্য সময় বের করেছেন। রাজ টিভি পরিবারের পক্ষ থেকে, ডেল্টা ফার্মার পক্ষ থেকে এবং বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির পক্ষ থেকে, সর্বোপরি আমার দর্শকদের পক্ষ থেকে স্যার আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই স্যার আপনার। জি, আপনাকে অনেক ধন্যবাদ, একটা সুন্দর ধন্যবাদ দেওয়ার জন্য আর কি। স্যার আমরা আজ কথা বলবো গাউট বাত রোগ এবং তার সঠিক চিকিৎসা নিয়ে। স্যার এই বিষয়ে কথা বলতে গেলে শুরুতেই আসলে রোগটি সম্পর্কে একটু একটা বেসিক ধারণা আমার মনে হয় যে দর্শকদের থাকা উচিত। স্যার গাউট বাত রোগ সম্পর্কে একটু যদি বলতেন, রোগটি আসলে কি? যে ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করার জন্য। এক নম্বর হচ্ছে যে গাউট সম্পর্কে আমাদের সমাজে অনেকগুলো মিথ বা প্রচলিত আছে, যে মিথগুলো হচ্ছে এবং আহ একটা এই ধারণা বা বিশ্বাস আছে যে কারো যদি গিটে ব্যথা হয় তাহলে মনে হয় গাউট বাত হয়েছে বা গিটে বাত হয়েছে সেটা। এবং সবার ব্যথা হলে কি করে, যে একটা ইউরিক অ্যাসিড লেভেল করে, ইউরিক অ্যাসিড করে একটু বেশি পেলো সবাই ধরে নিল গাউট। আসলে গাউট সম্পর্কে আমাদের সবারই একটু স্বচ্ছ ধারণা থাকা উচিত। একটা হচ্ছে এই গাউট রোগটা কাদের হয়, একটা হচ্ছে পুরুষদের বেশি হয়, নারীদের খুব কম হয়। নাম্বার ওয়ান, নারী 60 বছর নিচে বা 65 বছর নিচে একজন নারীর জন্য গাউট হওয়াটা ভেরি আনলাইকলি, মানে হওয়ার সম্ভাবনা বা সুযোগ নাই বললেই চলে। সুতরাং এটা একটা পুরুষ প্রধান রোগ। সুতরাং নারীরা যাদের মাসিক নিয়মিত হচ্ছেন, 30 বছর 40 বছরে ব্যথা নিয়ে আসলে ওনাদের গাউট হয়েছে, সেটা আমরা কখনো বলার সুযোগ নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এরা কি হয়, মূলত হচ্ছে আমরা বলি মনো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করেন। মনো আর্থ্রাইটিস মানে একটা জয়েন্টে ভদা হবে, ব্যথা হবে, ফুলে যাবে এবং লাল হয়ে যাবে সেটা। সেই একটা জয়েন্ট কোনটা, আমরা বলি যে ফার্স্ট এমটিপি জয়েন্ট। এমটিপি জয়েন্ট হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুলি, পায়ের যে আঙ্গুলগুলো আছে তার মধ্যে যেটা বৃদ্ধাঙ্গুলি, প্রথম যে মোটা আঙ্গুলটা সেইটাতেই মূলত আক্রান্ত হয়। মূলত সাধারণত একটা জয়েন্টে মূলত আক্রান্ত হয়, এবং এই জয়েন্টটা দেখা যায় কি রুগীদের কি বর্ণনা হয় বা তার প্রধান লক্ষণটা কি, সেটা হচ্ছে কি যে হঠাৎ করে তার একটা তীব্র ব্যথা হবে, রাতে ঘুম ভেঙে যাবে বা সকালবেলা উঠে যখন দেখবে যে অসহনীয় ব্যথায় ফুলে আছে পায়ের বৃদ্ধাঙ্গুলিটা। এটা হচ্ছে মোর দেন 80% ক্ষেত্রে এইটাই হয় সাধারণত আর কি, যে কোনো একটা বৃদ্ধাঙ্গুলি হয়, এবং এই ব্যথাটা এতটাই হয় যে মনে যেন আমার টাচ করলে বা ধরলেও ব্যথাটা অসহনীয় মতো মনে হয়। এই ব্যথাটা 3-4 দিন পর্যন্ত থেকে এরপরে ভালো হয়ে যায়। এরপরে কি হয়, এরপরে একটা সময় ব্যথামুক্ত সময় রোগীরা পারবেন, রোগী মনে করেন যে ব্যথা ভালো হয়ে গেছে। আবার দেখা গেল 6 মাস, 8 মাস বা 1 বছর পরে আবার এরকম একটা সিমিলার অ্যাটাক হলো। সো গাউট জানার বা বোঝার মূল উপায়ই হচ্ছে, যদি এরকম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে হঠাৎ করে খুব অসহনীয় ব্যথা থাকে এবং দেখা যাচ্ছে কি ব্যথাটা আবার ভালো হয়ে গেছে সেটা। তো এই জন্য গাউট চিনা, বা আপনি যেটা বললেন যে গাউটটা আসলে এই জিনিসটা কি, তো এটা আমি যদি বলি এক কথায় যে পায়ের বৃদ্ধাঙ্গুলি হোক, হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে অন্যান্য জয়েন্ট দিয়েও হতে পারে, যেমন গোয়ালি জয়েন্ট, আমার নি জয়েন্ট, হাঁটু দিয়েও শুরু হতে পারে, বাট এটা খুব কম ক্ষেত্রেই হয়, 5-10% ক্ষেত্রে হতে পারে। মোর দেন 80% ক্ষেত্রে আমাদের
পায়ের বৃদ্ধাঙ্গুলিটাই মূলত আক্রান্ত হয়। এরকম যদি কেউ লক্ষণ নিয়ে আসেন, তাহলে আমরা ধরে নেব যে এই রোগটা গাউট রোগে উনি আক্রান্ত হয়ে থাকতে পারেন। এটা ব্যাকগ্রাউন্ডে আরো দু একটা কথা একটু বলে রাখলে ভালো। সেটা হচ্ছে রোগী যদি স্থূলকায় হয়ে থাকেন, মানে ওবেস, তারপর এই মানুষের যদি ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, হাই প্রেশার থাকে, কিডনি রোগী হয়ে থাকেন, তাহলে এই ধরনের রোগীদের গাউট হওয়ার প্রবণতাটা বেশি থাকে। অথবা উচ্চ কোলেস্টেরল সমৃদ্ধ যদি হয়ে থাকেন, তাহলে এই ধরনের ব্যক্তিদের, অথবা হার্টের রোগী, হার্ট ফেলিউরের রোগী, এই ধরনের যারা হয়ে থাকেন, বা নানা ধরনের মেটাবলিক সিন্ড্রোম যেটা বলি, যে স্থূলকায়, হাই কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপ মানুষদের গাউট হওয়ার প্রবণতাটা বেশি থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার, অত্যন্ত চমৎকার ভাবে এবং সহজ ভাষায় গাউট সম্পর্কে দর্শকদের অবহিত করলেন, এবং আমার মনে হয় যে আমরা বুঝতে পারলাম আসলে গাউট অসুখটির ব্যথাটা কেমন হয়। স্যার, এবার একটু জানবো যে এই যে গাউট নিয়ে কথা বলছি, গাউট রোগটি আসলে কেন হয়, পেছনের কারণটা কি স্যার? হ্যাঁ, গাউটটা আসলে হয় কি যে আমরা বলি যে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমা হওয়া। এটা একটা ক্রিস্টাল আকারে জমা থাকে। জমাটা যখন হয়ে যায় যে উম দেখা যায় কি একটা মূলত আ যে জয়েন্ট গুলোতে আমরা বলি যে আসলে, যেমন বৃদ্ধাঙ্গুলিটা কেন আমরা বলি? যেটা হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলি বা পায়ের নিম্নতম পার্ট, ওই জায়গার মূলত টেম্পারেচারটা আমাদের হাত, বুক বা উপরের অংশ থেকে ওই অংশের টেম্পারেচারটা বা তাপমাত্রাটা কম থাকে। সুতরাং একটু নিম্ন তাপমাত্রায় শরীরের যে নিম্ন তাপমাত্রা, ওই জায়গাগুলোতে এই ইউরিক অ্যাসিড স্বাভাবিকভাবেই মানুষের শরীরে থাকে। সবার শরীরেই থাকবে। এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তখন দেখা যাচ্ছে কি একটু নিম্ন তাপমাত্রায় একটা জয়েন্টে সেই ক্রিস্টাল আকারে সে ডিপোজিশন হয়। এই ডিপোজিশন হওয়ার ফলে কি হয়, যে ওই জায়গায় তীব্রভাবে প্রদাহ হয়, এবং এই প্রদাহ ফলে আঙুলটা ফুলে যায়, ব্যথা হয় সেটা আরকি। এবং এটার সাথে দেখা যাচ্ছে কি কিছু আরো ফ্যাক্টর জড়িত থাকে, যেটা একটু আগে বললাম, যে যাদের ডায়াবেটিস, হাই প্রেশার, হার্টের রোগী, কিডনি রোগী, তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা তখন আরো বেড়ে যায় সেটা। ধন্যবাদ স্যার। স্যার, গাউট অসুখে আমরা যতটুকু জেনেছি স্যার, ব্যথার একটা কথা বলেছেন, এবং খুব একটা ক্যারেক্টারিস্টিক আছে এই ব্যথাটার, এবং সেই সাথে জয়েন্ট ফুলে যাওয়ার একটা বিষয় বলেছেন, এবং ৪-৫ দিন পর ব্যথাটা ভালো হয়ে যায় এবং কিছুদিন পর আবার হয়তো অ্যাটাক হয়। স্যার, এই প্যাটার্ন ছাড়া আর কি কি উপসর্গ থাকতে পারে একজন স্যার গাউটে আক্রান্ত রোগীর ক্ষেত্রে? জি, জি, জি। এটা খুবই একটা পার্টিনেন্ট কোয়েশ্চেন। ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন রেইজ করার জন্য। সেটা হচ্ছে যে আসলে গাউটের ক্ষেত্রে যেটা বলবো যে আমরা বলি মনো আর্থ্রাইটিস, যেটা একটা জয়েন্টে আক্রান্ত হয়। ইয়েস, কারো ক্ষেত্রে অ্যা আ পলি আর্টিকুলার গাউট হতে পারে। পলি আর্টিকুলার বলতে বোঝাতে চাচ্ছি যে বেশ কয়েকটা জয়েন্ট, ৪ বা ৪ এর বেশি জয়েন্ট একসাথে আক্রান্ত হতে পারে। সেটা হইতে পারে। এটা কখন হইতে পারে? কয়েকটা ক্ষেত্রে হইতে পারে যে, যেমন আ মানে কেউ দীর্ঘদিন ধরে গাউটে আক্রান্ত। হঠাৎ অ্যাটাক হয়। এরপরে মাঝখানের অংশটুকু উনি ভালো থাকেন। রোগী এটাকে গুরুত্ব দেন না। হঠাৎ করে উনি ৩-৪ টা বা ৪-৫ দিন ব্যথার ওষুধ খেলেন, ব্যথাটা কমে গেল। তো এভাবে যদি গাউটের মূল চিকিৎসা না করে, হয়তো উনি ব্যথা ওষুধ খেয়ে ওটাকে কন্ট্রোল করে রাখলেন। তখন একটা পর্যায়ে দেখা যায় কি তাদের পলিআর্টিকুলার প্রেজেন্টেশন হতে পারে। মানে তাদের কয়েকটা জয়েন্ট একসাথে আক্রান্ত হতে পারে। সুতরাং এটাও একটা লক্ষণ হতে পারে। ২ নাম্বার হতে পারে কিছু ঔষধ আছে, যে ওষুধ খাওয়ার ফলে পলিআর্টিকুলার প্রেজেন্টেশন হতে পারে। মানে কয়েকটা জয়েন্ট আক্রান্ত হতে পারে। যেমন আমরা বলি টিবির ওষুধ। টিবির ওষুধের মধ্যে প্যারাজিনামাইড, তারপর সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমস, এরকম বেশ কিছু ওষুধ আছে, যে ওষুধ খাওয়ার ফলে এরকম, মানে শুরুটাই হয়, আমরা যেরকম বলি শুরুটা হয় মনো আর্টিকুলার প্রেজেন্টেশন একটা জয়েন্ট দিয়ে। কিছু এই টিবির ওষুধ বা ২-১ টা বিশেষ ঔষধ আছে, তারপর কখনো অ্যাসপিরিন জাতীয় ওষুধ যারা খান, তাদের ক্ষেত্রে হয় কি যে তাদের শুরুটা হতে পারে পলিআর্টিকুলার প্রেজেন্টেশন, মানে কয়েকটা জয়েন্ট একসাথে আক্রান্ত হতে পারে। আরো কি ২-১ টা ক্ষেত্র আছে, যেমন হচ্ছে মায়েলোপলিফাইটিক ডিসঅর্ডারস বলা হয়। যেমন হচ্ছে কিছু ব্লাড ক্যান্সারের রোগ আছে, যেমন পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, তারপর হচ্ছে এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া, মানে কিছু ব্লাড ক্যান্সার আছে, যে ব্লাড ক্যান্সারেও
গাউট হওয়ার প্রবণতা থাকে, এবং এই ব্লাড ক্যান্সারের রোগীদেরও কিন্তু শুরুটা হয় পলিআর্টিকুলার, মানে একাধিক জয়েন্ট আক্রমণ বা সংক্রমণের মাধ্যমে দিয়ে। সো এটাও কিন্তু গাউটের একটা, আপনি যে প্রশ্নটা করলেন, ভিন্ন আর কি লক্ষণ, এই ভিন্ন লক্ষণ নিয়েও আসতে পারে। খুবই বিরল ভাবে এটাও সম্ভব যে হঠাৎ করে তীব্র কোমর ব্যথা নিয়েও আসতে পারে। ইটস ভেরি রেয়ার, বাট এটাও হতে পারে সেটা। কারণ ইউজুয়ালি গাউট রোগে মেরুদণ্ডের জয়েন্ট বা স্পাইন যেটা বলা হয়, সেকুলার জয়েন্ট, এগুলো সাধারণত আক্রান্ত হয় না। হ্যাঁ, বাট ইদানিং দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যে লাম্বার স্পাইন বা মেরুদণ্ডের কর্ষিকাতেও গাউটের সংক্রমণ হতে পারে, বাট এটা খুবই খুবই বিরল একটা ঘটনা। ধন্যবাদ স্যার। স্যার, গাউট অসুখটি ডায়াগনোসিস করার ক্ষেত্রে কি কি প্রয়োজন হয়? এই উপসর্গগুলো নিয়ে যখন রোগীরা আসছেন স্যার, হিস্ট্রিতে যখন এরকম হিস্ট্রি দিবে রোগীরা, পরবর্তী ধাপটা স্যার কি হয়? তিনি আসলে গাউটে আক্রান্ত কিনা এটা নিশ্চিত হচ্ছেন কিভাবে স্যার? হুম, এক নম্বর হচ্ছে মানে গাউট রোগটা শনাক্তের প্রধান উপায় হচ্ছে রোগীর লক্ষণ। যেটা বললাম যে হঠাৎ করে রোগী উঠে ঘুম থেকে উঠে দেখবেন যে পায়ের পিছন যেটা তীব্র ব্যথায় আড়ষ্ট হয়ে আছে, লাল হয়ে ফুলে আছে, এটা থাকলেই একজন, এবং একজন পুরুষ মানুষ এতে যদি হয়ে থাকে, তাহলে আমরা এটা ধরে নেই যে মানুষটার গাউট হওয়ার সম্ভাবনা আছে। সাথে আমরা ইউরিক অ্যাসিড করতে পারি, না করলেও অসুবিধা নেই। তো এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আমাদের দেশে একটা অত্যন্ত প্রচলিত ভুল ধারণা যে ব্যথা হলেই মনে করে সবাই গাউট হয়েছে। গাউটের কিন্তু নির্দিষ্ট লক্ষণ, যেটা আমি একটু আগেও কয়েকবার বলেছি। ২ নাম্বার হচ্ছে আমাদের রক্তে ইউরিক অ্যাসিড লেভেল করার একটা বিশেষ প্রবণতা থাকে। এই প্রবণতাটা আমরা দেখেন যে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে সবারই আছে। কারো একটু কম থাকে, কারো বেশি থাকে। কিন্তু এই বেশিটা কি এই গাউট রোগের জন্য কারণ? সেটা আমাদের রোগীর লক্ষণের সাথে মিলিয়ে দেখতে হবে। তারপর হচ্ছে অন্য কোনো খুব কম বাতই আছে, খুব ২-১ টা বাত ভিন্নভাবে আছে বলা চলে, যে ব্যথায় সম্পূর্ণ ভালো হয়ে যায়। সো এরকম ব্যথা ভালো হয়ে যায়, এর আর অন্য কোনো বাত কিন্তু খুব একটা নাই। যে ক্ষেত্রে প্রত্যেক বাতের ক্ষেত্রেই ব্যথাটা কম বেশি বাড়ে কমে এরকমই থাকে। সেটা অথবা সকালবেলা উঠলে, আমরা বলি মর্নিং স্টিফনেস, সকালবেলা উঠলে প্রায় হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট গুলো ব্যথা থাকে, সকালবেলা উঠলে কোমরের জয়েন্ট গুলো আক্রান্ত থাকে। কিন্তু গাউটি একমাত্র রোগ, বা আর দু একটা রোগ আছে যে ক্ষেত্রে রোগীর ব্যথা সম্পূর্ণ মুক্ত থাকতে পারেন, সেটা ইন বিটুইন অ্যাটাকস বলতেছে, অ্যাটাকের মাঝখানে। তো এই লক্ষণগুলোতে আইডেন্টিফাই করা। ২ নাম্বার ইউরিক অ্যাসিড, ওই লক্ষণের সময় ইউরিক অ্যাসিড করে যদি বেশি পাই, তাহলে এটা গাউটের পক্ষে যাচ্ছে। ৩ নাম্বার হচ্ছে আমরা ওই জয়েন্টের আল্ট্রাসোনোগ্রাম করা যেতে পারে। আল্ট্রাসোনোগ্রাম করে যদি গাউটের কিছু, আমরা বলি ডাবল কন্ট্রোল সাইন বা বিশেষ বিশেষ কিছু চিহ্ন পাওয়া যায়, যেটাকে একবারে কনফার্ম করে দেয় যে মানুষটার গাউট আছে, একবারে 100% কনফার্ম করা যায় যে আল্ট্রাসোনোগ্রামে ওই বিশেষ চিহ্নগুলো পাওয়া গেলে। এবং ৪ নাম্বার যেটা বলবো, যে ওখান থেকে ফুলে থাকলে ওখান থেকে যদি আমরা বলি এসপিরেট করে, জয়েন্ট ফ্লুইড এসপিরেট করা, জয়েন্টের পানিটাকে একটু বের করে নিয়ে এসে মাইক্রোস্কোপে নিচেও যদি পরীক্ষা করা হয়, তাহলে গাউটের ক্রিস্টাল গুলো পাওয়া যেতে পারে, যেটাকে বলা হয় মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল। এই ক্রিস্টাল যদি পাওয়া যায়, তাহলে 100% কনফার্মেটরি। সো এই ৪টা উপায় আমি গাউটকে শনাক্ত করতে পারি। আর সাপোর্টিভ হিসেবে আমরা আরো কিছু জিনিস দেখতে পারি, রোগের উচ্চ কোলেস্টেরল আছে কিনা, পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, সুগার অ্যাবনর্মাল আছে কিনা, উনি কিডনি রোগী কিনা, উনি হার্টের রোগী কিনা, এগুলোর সাথে আমাদের দেখে নেওয়া উচিত। ধন্যবাদ স্যার। স্যার, এক্ষেত্রে কি এক্স-রে, কোনো জয়েন্টের এক্স-রে করার প্রয়োজন আছে কি স্যার, এই হ্যাঁ, গাউটের ডায়াগনোসিস করার জন্য? থ্যাংক ইউ ভেরি মাচ। এটাও একটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন, যে গাউটের জন্য এক্স-রে সাধারণত প্রয়োজন হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন যিনি প্রথম বা দ্বিতীয় অ্যাটাকে আসছেন, ওনার এক্স-রেতে আমি তেমন কিছু পাবো না। কিন্তু যিনি বলছেন না আমি গত ৫ বছর ধরে, ৬ বছর ধরেই এরকম বছরে ৩-৪ বার অ্যাটাক হয়, ৩-৪ দিন ভালো থাকে, ব্যথা হয়, এরপর তো ভালো হয়ে যায়। এই ধরনের ক্ষেত্রে আমার এক্স-রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন এক্স-রে গাউটের কেন চিকিৎসা করাটা জরুরি? যেমন এই প্রসঙ্গে যদি একটু বলে ফেলি, যেমন ব্যথা তো আমার ৪-৫ দিনে ভালোই হয়ে যায়। এরপরে তো আমি ৬ মাস ৯ মাস তো ভালোই থাকি। তাহলে আমার এটার জন্য কেন চিকিৎসা করা প্রয়োজন?
এটা কিন্তু প্রসঙ্গক্রমে একটু উত্তরটা দিয়ে ফেলি যে এই যে আপনি যে প্রশ্নটা বলেন যে এক্স-রে কেন করা দরকার? আমি যদি রোগীর চিকিৎসা না করি হাড় ড্যামেজ হতে থাকে। আমি বলি গাউটি ইরোশন হয়। ইরোশন হয় মানে আস্তে, আস্তে দেখা যাবে কি যে জয়েন্টটাতে বারবার এই অ্যাটাক গুলো হচ্ছে, সেই জয়েন্টটা ইরোডেড হয়ে যায়। আস্তে, আস্তে ওই জয়েন্টটা ডিস্ট্রাকশন হয়ে যাবে। জয়েন্টটা পুরোপুরি ড্যামেজ বা নষ্ট হয়ে যাবে সেটা। দ্যাটস ওয়াই আপনার কারো যদি বারবার অ্যাটাক হতে থাকে, মাঝখানে উনি ব্যথা যতই না থাকুক, তারপরেও গাউটের চিকিৎসাটা করা প্রয়োজন। কারণ আমাদের টু প্রিভেন্ট রেডিওলজিক্যাল ড্যামেজ, যে হাড্ডির যে ড্যামেজটা, এই ড্যামেজটা বা হাড়ের ধ্বংস হওয়া প্রতিরোধের জন্যই কিন্তু গাউটের আমাদের চিকিৎসা করা প্রয়োজন। ধন্যবাদ স্যার। স্যার অনেক সময় দেখা যায় যে কোনো একটা রুটিন ইনভেস্টিগেশনে হয়তো সেরাম ইউরিক অ্যাসিড লেভেল একজন করেছেন এবং সেটা বেশি পাওয়া গেল স্বাভাবিকের চেয়ে। কিন্তু তার ব্যথা কিংবা স্যার জয়েন্টের সোয়েলিং এ ধরনের কোনো উপসর্গের কমপ্লেইন স্যার নেই। সেক্ষেত্রে কি এটি গাউট কিনা স্যার? না। সুতরাং সুতরাং এটার সাথে যদি আমি আপনার সাথে যোগ করতে চাই যে ব্যথা নাই, গাউট কোন কারণে টেস্ট করছেন বেশি আসছে। যে এটার সাথে যদি আপনার সাথে আমি যোগ করি না, ব্যথা আছে, সাথে ইউরিক অ্যাসিডও বেশি আছে, তাহলে আমরা কি করব? তাহলেও কিন্তু আমরা গাউট বলবো না। হ্যাঁ, কারো যদি দেখা যায় হাতের সবগুলো জয়েন্টই আমার আক্রান্ত হয়ে আছে, এই জয়েন্ট, এই জয়েন্ট, এই জয়েন্ট গুলো আক্রান্ত হয়ে আছে। সাধারণত গাউটে এই স্মল জয়েন্ট, হাতের এই জয়েন্ট গুলো এগুলো কিন্তু গাউটে সাধারণত আক্রান্ত হয় না। শুধু এই ধরনের জয়েন্টের পেইন নিয়ে যদি আসেন, একটা মানুষের কোমর ব্যথা দীর্ঘদিন ধরে, উনি যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে, তাহলে কিন্তু আমি গাউট হয়েছে এটা আমি বলার সুযোগ নেই। আমার এই শোল্ডার এই জায়গাটা আমি নাড়াতে পারছি না, কাঁধের জয়েন্টটাতে ব্যথা, উনি ইউরিক অ্যাসিড বেশি পেলেন, তাহলে কি গাউটের চিকিৎসা দিব? তা না। সুতরাং এই ইউরিক অ্যাসিড বেশি হওয়ার সাথে রোগী গাউটের লক্ষণের সাথে মিলে যাচ্ছে কিনা সেটা আমাকে মিলিয়ে দেখতে হবে। সুতরাং গাউট বেশি হওয়া, সরি ইউরিক অ্যাসিড বেশি হওয়া মানেই গাউট, এটা কিন্তু আপনাদের একেবারেই ভুলে যেতে হবে। সুতরাং সকল ব্যথার একমাত্র কারণ কিন্তু গাউট না। আমরা বলি যে ৬০০ রকমের শরীরে বাত রোগ হতে পারে, তার মধ্যে গাউট মাত্র একটি, জাস্ট ওয়ান। সুতরাং তার জন্য একটা পরীক্ষা এই ইউরিক অ্যাসিড। সুতরাং গাউট কনফার্ম হওয়ার জন্য যে যেটা গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়, একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম ওই জয়েন্টের, আর একটা হচ্ছে ক্রিস্টাল দেখা, যে জয়েন্টের ফ্লুইডের মাইক্রোস্কোপের নিচে বিশেষ একটা উপাদান আমাকে পেতে হবে। তো এই দুইটা ছাড়া আমি রোগের সুনির্দিষ্ট যে টাইপ, এগুলো ছাড়া একটা মানুষের গাউট হয়েছে এটা বলার আমাদের সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ স্যার। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিষ্কার করে বলার জন্য আমার দর্শকদের বুঝতে সুবিধা হবে। এই ব্যাপারটি স্যার জেনে নিল দর্শকরা। স্যার চিকিৎসা সম্পর্কে যদি একটু জেনে নিতে চাই যে গাউট রোগের চিকিৎসার ধরনটা আসলে কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন যে আপনার এই বিষয়টার জন্য। কারণ এটা নিয়েও আমাদের সমাজে অনেক বেশি মিথ বা ভুল ধারণা প্রচলন আছে। যেমন আমাদের দেশে যেকোনো একটা ব্যথা হইলেই ইউরিক অ্যাসিড লেভেল করা হয়। ইউরিক অ্যাসিড বেশি হয়েছে, আপনার গাউট হয়েছে, গেল শেষ। তো রোগী মনে করেন যে ওনারা মনে করেন যে ওনার গাউট হয়েছে। সুতরাং সুতরাং একটু আগেই বলছি এটা ঠিক না সব ক্ষেত্রে। ২ নাম্বার হচ্ছে গাউট হয়েছে মানেই আপনি লাল শাক, পুঁই শাক, তারপর হচ্ছে তারপরে হচ্ছে মাটির নিচের জিনিস, সবজি এটা খাবেন না, থেকে শুরু করে বিশাল ফর্দ একটা উনি ক্ষেত্রে ধরিয়ে দেওয়া হয় বা রোগীরা মনে করেন যে উনি এটা খেতে পারবেন না সেটা। সো গাউট হওয়ার এই যে ভুল ধারণাগুলো থেকে আমাদের বের আসতে হবে। তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে কি যে ইয়েস, খাদ্য নিয়ন্ত্রণ একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এটা আমি যদি একটু ডিটেইল বলি, কারণ সমাজে এই ব্যাপারে অনেক ভুল ধারণা প্রচলিত আছে যে একটা আমাদের যেতে হচ্ছে কিছু খাদ্য নিয়ন্ত্রণের ডেফিনেটলি প্রয়োজন আছে। সেটা কি? সেটা হচ্ছে কিছু খাবার, ৪টা খাবারের ক্ষেত্রে আমরা বলি যে খাওয়া উচিত না, এটা পরিহার করা উচিত, একেবারেই আমরা নিষেধ করি। সেটা হচ্ছে যে যেগুলোতে হাই পিউরিন কন্টেন্ট, যেরকম হচ্ছে অ্যালকোহল একটা। ২ নাম্বার হচ্ছে আমাদের কোক, ফান্টা, 7 আপ, কারণ এতেও হাই পিউরিন কন্টেন্ট থাকে। সুতরাং আমরা 7 আপ প্রায় সময় আমরা গরমের দিনে হোক বা যে কোনো মানে ইনভাইটেশন আমরা খাই। সুতরাং এক্ষেত্রে যাদের গাউট আছে সেটার ক্ষেত্রে খাওয়া যাবে না। ৩ নাম্বার হচ্ছে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সামুদ্রিক মাছের ক্ষেত্রে আমরা বলি যেগুলো খাওয়া, এবং বলা হচ্ছে ওফাল। ওফাল মানে হচ্ছে মগজ, কলিজা, ঘিলা,
এই খাবারগুলো পরিহার করা লাগবে, এগুলো খাওয়া যাবে না সেটা। সুতরাং আর কিছু খাবার আছে পরিমিত খেতে পারবেন, আমরা একবারই নিষেধ করবো না, কিন্তু পরিমিত খেতে পারবেন। যেমন রেড মিট, গরু, খাসি, এগুলো খেতে পারবেন, বাট একসাথে দু এক টুকরা খেলেন, একসাথে প্রতি সপ্তাহে প্রতিদিন না খেয়ে মাসে 2-3 দিন খেলেন। এটা বলে মডারেশন ইন অ্যামাউন্ট, মানে একটা পরিমিত পরিমাণে খেতে পারেন, সেটা একটা স্বাভাবিক মানুষ থেকে একটু কম খাবেন। আর তারপর হচ্ছে টমেটো সস বা আলগা লবণ, আলগা চিনি, এগুলো স্বাভাবিক মানুষের থেকে একটু কম খাবেন। তাহলে খাবেন কি? তাহলে সবকিছু খেতে পারেন, বা এছাড়া বাকি সব সকল ধরনের সবজি, সকল ধরনের ফ্রুটস। সুতরাং এই যে পুঁই শাক, মূলা শাক, এটা খাওয়া যাবে না, সেটা যাওয়া যাবে না, টমেটো খাওয়া যাবে না, বিচি জাতীয় খাবার খাওয়া যাবে না, এগুলো সম্পূর্ণ ভুল কথা। এগুলো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমি আবারও বলছি, এগুলো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এগুলোর কথা হচ্ছে 60-এর দশকে, এককালে এটা ছিল, এখন থেকে আরো 70-80 বছর আগে এই কথাগুলো বলা হতো। এরপরে পানি অনেকটুকু গড়িয়েছে, বিজ্ঞান অনেকটুকু এগিয়েছে, বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে এইসব খাবারের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। সো আপনি সকল ধরনের শাকসবজি খেতে পারবেন, সকল ধরনের বিচি জাতীয় ফল এবং সবজি খেতে পারবেন, শিমে বিচি খেতে পারবেন, এবং সকল ধরনের নদীর মাছ খেতে পারবেন। তারপর ডেইরি প্রোডাক্টস, যেটা বলে দুধ, ডিম, এগুলো সব খাওয়া যাবে, সেটা আর কি। সো আপনার কিন্তু খাবারের নিষেধাজ্ঞা মাত্র 4টে। সুতরাং খাবারের ক্ষেত্রে কিন্তু আপনার খুব কষ্ট করার দরকার নেই সেটা। আর গাল তো হয়ই সাধারণত, সাধারণত উচ্চ রক্তচাপ যুক্ত ডায়াবেটিসের রুগী ওনাদেরই হয়। ওনাদেরও তো একটা রেস্ট্রিকশন থাকে, ওই রেস্ট্রিকশনে পরে গাউটের রেস্ট্রিকশন যদি যুক্ত হয়, যে মানুষটা খাবেন কি? এরকম অনেক মানুষ এসে আমাদের কাছে বেশ হতাশা ব্যক্ত করে যে আমাকে তো এটা নিষেধ করছে, তো আমি কি খেয়ে বেঁচে থাকবো? সুতরাং আপনাদের হতাশার কিছু কারণ নাই। সুতরাং গাউটের জন্য অল্প 4টা খাবারের রেস্ট্রিকশন ছাড়া আমাদের দেশের অধিকাংশ মানুষই অ্যালকোহল খান না, সুতরাং এটা বাদ থাকে বাকি 3টা কোক ফান্টা বাদ দিলে জীবনে কিছু হয় না সেটা। তো এই জন্য আমাদের এটা গেল খাবারের ব্যাপারে রেস্ট্রিকশন। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের চিকিৎসার ক্ষেত্রে, যেটা হচ্ছে কিছু ইয়া আছে, যে আমরা বলি তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য একটা ব্যবস্থা, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী চিকিৎসা। দীর্ঘমেয়াদী মানে হচ্ছে ইউরেট লোয়ারিং থেরাপি বলা হয়, ইউরেট লোয়ারিং থেরাপি। সো তাৎক্ষণিকভাবে ব্যথা কমানোর যে বিষয়টা, সেটা হচ্ছে কি, যেমন একটা ব্যথার ওষুধ আছে, কখনো কখনো কারো ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় ওষুধ লাগতে পারে। যিনি কিডনি রোগী, উনি হয়তো ব্যথা খেতে পারছেন না, ওনাকে স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে। অথবা কখনো দেখা যেত ওই জয়েন্টে আমরা ইঞ্জেকশন দিই, ইঞ্জেকশন দিলেও ব্যথা তাড়াতাড়ি কমে যেতে পারে। আর একটা হচ্ছে কোলচিচিন নামক একটা ওষুধ আছে, সেটা তাৎক্ষণিকভাবে উপশম যথেষ্ট কার্যকরী হতে পারে, কোলচিচিন নামক ওষুধ। আর দীর্ঘমেয়াদী ওষুধ কাদের ক্ষেত্রে প্রয়োজন হয় সেটাও কিন্তু কথা আছে। কারো যদি ঘন ঘন অ্যাটাক, যেমন 1 বছরে 2বার বা তার বেশি যদি অ্যাটাক হয়, এমন দেখা গেলো একজন মানুষের অ্যাটাক হলো 2017 সালে, দ্বিতীয় অ্যাটাক হলো 2022 সালে। উনি কিন্তু অ্যাটাক হয়েছে 2বারই, কিন্তু 5 বছর ব্যবধানে একটা অ্যাটাক হয়েছে, ওনার ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। যেটা বলা হচ্ছে বছরে যদি 2বার বা তার বেশি অ্যাটাক হয়, এইসব ক্ষেত্রে প্রয়োজন আছে, কিডনি রোগীদের প্রয়োজন আছে। হ্যাঁ, এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু গাউটের দীর্ঘমেয়াদী চিকিৎসা শুরু করার প্রয়োজন। কারণ বছরে 2বার অ্যাটাক হওয়া মানেই হচ্ছে এই মানুষের সামনের দিনে আরো ঘন ঘন অ্যাটাক হতে পারে, এবং যত ঘন ঘন অ্যাটাক হবে, তত বোনের ড্যামেজটা বাড়তে থাকবে, হার্টটা ডেস্ট্রয় হতে থাকবে। একটা মানুষ তখন আস্তে আস্তে বিকলাঙ্গদের যেতে পারেন। তো দ্যাটস ওয়াই, এই কারণে আমাদের চিকিৎসাটা করা লাগবে। তো তাদের ক্ষেত্রে আমাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা করা হয় আমাদের দেশে 2টো ওষুধ দিয়ে, একটা হচ্ছে ফেবুজোস্টেট, আর একটা হচ্ছে অ্যালোপিরিডোল দিয়ে। সেটাও অনেক ক্ষেত্রে হয় যে ভুল ধারণা থাকে, আমার ব্যথা ওষুধ দেখে একটা ফেবুজোস্টেট বা ফেবুজ ওষুধ খেয়ে ফেলি, এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক না। সুতরাং যাদের প্রয়োজন আছে, বলেন বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, এই নির্দিষ্ট ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে যদি প্রয়োজন হয়, তাহলে আপনার চিকিৎসক আপনাকে প্রেফার্ড হচ্ছে, পছন্দের 1 নম্বর ওষুধ হচ্ছে অ্যালোপিরিডোল নামক ওষুধটি। কারো যদি অ্যালোপিরিডোল খেতে পারেন না, তিনি হয়তো ফেবুস্টেট খেতে পারেন। এই হচ্ছে আমাদের টোটাল মোদ্দা কথায় চিকিৎসার বিষয়টা। এবং একই সাথে আপনার ডায়াবেটিস, কোলেস্টেরল, তারপর হচ্ছে উচ্চ রক্তচাপ, এই বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য আপনাকে ওষুধ নিয়মিত চালিয়ে যেতে হবে।
আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমি একই সাথে আর কিছু কথা বলি। তো এখন হচ্ছে আপনার ক্ষেত্রে এই বিষয়টাও চালিয়ে যেতে হবে। তো এখন আমাদের ক্ষেত্রে অ্যা এবং গাউটের ওষুধের ক্ষেত্রে একটা কথা আমি একটু যোগ করে বলতে চাই, সেটা একটু বলতে চাই যে গাউটের ক্ষেত্রে এই যাদের ক্ষেত্রে আমরা ইউরেট ওয়ারিং থেরাপি বা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধগুলো বলা হয় যে ফর অ্যান ইনডেফিনিট পিরিয়ড, মানে আপনি দীর্ঘ সময়ের জন্য। আমি অনেকে আছেন যে ১০ দিন, ১৫ দিন, ১ মাস বা ৬ মাস খেলো তারপর ছেড়ে দিল। বিষয়টা কিন্তু তা না। এক্ষেত্রে ওষুধ আপনাকে লং টার্ম দীর্ঘমেয়াদী ওষুধ কিন্তু আপনার ক্ষেত্রে চালিয়ে যেতে হবে। সো কিন্তু প্রোভাইডেড দ্যাট আপনার যদি এই বৈশিষ্ট্যগুলো পূরণ করেন, তাহলেই আপনাকে দীর্ঘমেয়াদী ওষুধ চালাতে হবে। আদারওয়াইজ প্রয়োজন নেই সেটা। এবং একই সাথে বলি যে কোলচিস্টিন জাতীয় ওষুধটা হচ্ছে বলা হচ্ছে পিল ইন দ্য পকেট, যে যখনই অ্যাটাক হবে তখনই আপনি খেয়ে নিলে তখন আপনার গাউটের প্রকোপটা দ্রুত কমে আসবে সেটা। সেটারও একটা নির্দিষ্ট ডোজ আছে, সেটা আপনার চিকিৎসক আপনাকে বলে দিবেন যে এটা কি এটা যখন গাউটে অ্যাটাক হবে তখন কি ডোজে আপনাকে খেতে হবে কি। তো এই ছিল আমার কথাগুলো যে রিগার্ডিং ট্রিটমেন্ট কি। অসংখ্য ধন্যবাদ স্যার চিকিৎসা সম্পর্কে আমাদের বিস্তারিত জানানোর জন্য। স্যার আমরা আমাদের আয়োজনের শেষ পর্যায়ে প্রায় শেষ করবার আগে দর্শকদের উদ্দেশ্যে কোনো বিশেষ পরামর্শ কিংবা স্যার আপনার কোনো উপদেশ যদি থাকে, বিশেষ করে যারা গাউটে আক্রান্ত আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে স্যার সেটি জেনে নিব। আচ্ছা, জি। তো এখন গাউটের ক্ষেত্রে যেটা বলবো যে গাউটের একটা হচ্ছে গাউটটা আমাদের সমাজে একটু মোটামুটি কমন রোগ সেটা কি। কিন্তু আবারও বলতে চাই যে গাউট শরীরে ব্যথা মানেই গাউট না। সেটা আমাদেরকে ভুল ধারণাটুকু আমাদের দূর করা লাগবে। ২ নাম্বার হচ্ছে অ্যা অ্যা গাউটের সুনির্দিষ্ট লক্ষণ আছে। ওই লক্ষণ অনুযায়ী আপনি চিকিৎসকের সাথে পরামর্শ নিবেন। এবং ৩ নাম্বার হচ্ছে আমাদের খাবারের ক্ষেত্রে অত্যন্ত আমরা কিছু মনে করি যে এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। আমি আবারও বলি, গাউটের ক্ষেত্রে সকল ধরনের শাক-সবজি, ফলমূল খাওয়া যাবে। বিচি জাতীয় হোক, শিম জাতীয় হোক, পুঁই শাক, লাউ শাক, এভরিথিং খাওয়া যাবে। এসব ভুল ধারণা থেকে আমাদেরকে এখন বের হয়ে আসার সময় এসেছে। এবং সুতরাং গাউটের ক্ষেত্রে খাদ্য রেস্ট্রিকশনটা অত্যন্ত কম সেটা। এবং সবশেষে বলবো যে গাউটের চিকিৎসাটা কিন্তু যাদের প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা, তাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা নিয়মিত চালিয়ে যেতে হবে সেটা। এবং একই সাথে কিছু জিনিস আমরা বলি নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, যেমন যারা স্থূল আছেন তাদের ওজন কমাতে হবে। যতটুকু প্রতিদিন ২০ মিনিট থেকে আধা ঘন্টা এক্সারসাইজ বা পরিশ্রম করার চেষ্টা করবেন বা এক্সারসাইজ করবেন। এই সবগুলো বিষয় কিন্তু আপনার গাউটের জন্য উপকারী হবে। এগুলো শরীরের উপকার, গাউট প্রতিরোধের জন্য সাহায্য করবে সেটা। তো আমরা সবাই সুস্থ এবং সচেতনতার মাধ্যমে আমরা গাউটকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং গাউট সম্পর্কে এত তথ্য আমাদেরকে জানানোর জন্য। আমরা আশা রাখছি যারা গাউট আক্রান্ত রোগী আছেন তারা উপকৃত হয়েছেন আজকের আলোচনা থেকে, এবং আমরা সবাই ভালো থাকবো, গাউট থেকে দূরে থাকবো এই প্রত্যাশা করছি। আমি আবারও ধন্যবাদ জানাই ডাক্তার মোহাম্মদ সোহাইব মোমেন মজুমদার স্যার আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য, এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টের ১১৩তম পর্ব। আমরা কথা বলেছি গাউট বাত রোগ এবং তার সঠিক চিকিৎসা নিয়ে। আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসি টিউবাসিড আয়োজিত হয়েছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা। দর্শক পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আমি ডাক্তার শারমিন নাহার শর্মা। ধন্যবাদ সবাইকে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.